সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, 16 বাংলাদেশের মৃত্যু। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা সহ ক্ষতিপূরণের নির্দেশ। পূর্ব চীনে শক্তিশালী ঘূর্ণিঝড় ডলফিনের আঘাত, সরিয়ে নেওয়া হয়েছে 10 লাখ মানুষ। সাংহাইয়ে 1400 ফ্লাইট বাতিল। ইরানের নতুন শর্তে আবারও অস্থির বিশ্ব জ্বালানির বাজার, আগের তুলনায় তেলের দাম বেড়েছে প্রায় 16%। রাশিয়ায় আরও 50,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। এবং পশ্চিমবঙ্গে মমতার গাড়িতে হামলা, হত্যার চক্রান্ত বলছে তৃণমূল। বিজেপির দাবি স্থানীয়দের জনরোষ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারা দিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি অঙ্কন নাই। সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত 17 বাংলাদেশি। নিহতের সবার বাড়ি নওগাঁ, নাটোর এবং রাজশাহীতে। সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এই অগ্নিকাণ্ডের তথ্য জানানো হয়। অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবের জাজান তেল শোধনাগারে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী। রোববার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিস জানান, ড্রোন দিয়ে আরামকোর শোধনাগারে হামলা চালানো হয়। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, হামলার পর শোধনাগারে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এতে কেউ হতাহত হয়নি। ইরান ইসরায়েল যুদ্ধ ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি সইয়ের 2 দিন পর এ হামলা হলো। পূর্ব চীনের ঘূর্ণিঝড় ডলফিনের আঘাতে 10 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে ঘণ্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। প্রায় 1 ঘণ্টা পর ওয়েনঝৌ শহরে দ্বিতীয়বার আঘাত হানে ডলফিন। ঝড়ের কারণে পুরো অঞ্চল জুড়ে পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। শুধু সাংহাইয়েই বাতিল হয়েছে প্রায় 1400 ফ্লাইট। রোববার সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করলেও সোমবার সকালে সতর্কতা কমিয়ে ট্রপিক্যাল স্টর্ম ঘোষণা করা হয়। তবে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। বন্ধ হয়েছে সাংহাইয়ের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র, যার মধ্যে ডিজনিল্যান্ড ও লেগোল্যান্ডের কিছু অংশও রয়েছে। চীনের গুইঝু প্রদেশে এবার পাহাড়ের ধাপ জুড়ে বসেছে এক অনন্য কনসার্ট। প্রচলিত কোনো মঞ্চ নয়, শত শত বছরের পুরনো টেরেস বা ধাপ চাষের জমি হয়ে উঠেছে প্রাকৃতিক অ্যাম্ফিথিয়েটার। রাতের আকাশের নিচে ঐতিহ্যবাহী পোশাকে শিল্পীদের গান আর নাচে মুখর হয়ে ওঠে পুরো পাহাড়ি উপত্যকা। দর্শকদের হাতে জ্বলে ওঠে মোবাইলের আলো আর উৎসবের মশাল। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। প্রায় 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই টেরেসগুলো উপর থেকে দেখলে মনে হবে বিশাল আঙুলের ছাপের মতো। কোথাও আবার এর আকৃতি ফুটে ওঠে প্রস্ফুটিত হৃদয়ের মতো। দিনের বেলায় কৃষি জমি আর রাতে সেটি হয়ে ওঠে সাংস্কৃতিক মঞ্চ। পাহাড়ের গায়ে ধাপে ধাপে সাজানো কৃষি জমি, আর সেই জমির বুকেই বসেছে লোকসঙ্গীতের আসর। দক্ষিণ পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের শেক্সিয়াং প্রাচীন শহরে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী কনসার্টের। রাত নামতেই টেরেসের সরু মাটির বাঁধে জড়ো হন দর্শনার্থীরা। কিছুক্ষণ পর ঐতিহ্যবাহী পোশাকে মঞ্চে ওঠেন শিল্পীরা। প্রচলিত কনসার্টের মতো নেই আলাদা কোনো বড় মঞ্চ। ধাপ চাষের জমির মাঝের সরু বাঁধই হয়ে ওঠে শিল্পীদের মঞ্চ। পাহাড়ের ঢালে ছড়িয়ে পড়ে স্থানীয় জাতিগোষ্ঠীর লোকগান, গানের সঙ্গে চলে ঐতিহ্যবাহী নাচ। চারপাশের পাহাড়ে প্রতিধ্বনিত হয় শিল্পীদের কণ্ঠ। প্রকৃতি আর সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয় এক ভিন্নধর্মী আবহ। দর্শকদের হাতেও তখন অন্যরকম আলো, কারো হাতে মোবাইল ফোনের টর্চ, কারো হাতে উৎসবের মশাল। রাস্তার সাধারণ কনসার্টের চেয়ে যে আয়োজন অনেক বেশি জমকালো। মনে হয় যেন বিশাল এক প্রাকৃতিক কনসার্ট ভেন্যুতে বসেছেন দর্শনার্থীরা।
非常非常的震撼。 এটা আমাকে সত্যি অভিভূত করেছে। আজ আমাদেরও একটি পরিবেশনা ছিল, মনে হচ্ছিল যেন আমি একটি কনসার্ট আয়োজন করছি। 非常非常的开心。 এই আয়োজনের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় ঐতিহ্য। মশালের দৃশ্য অনুপ্রাণিত হয়েছে এবং বাই জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী টর্চ উৎসব থেকে। আর সেক্সিয়াং প্রাচীন শহরের নামকরণ করা হয় চতুর্দশ শতকের রাজনৈতিক নেতা মাদাম সেক্সিয়াং এর নামে। পাহাড়ি এই অঞ্চলকে চীনের অন্যান্য এলাকার সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। প্রকৃতির বিশাল মঞ্চে লোকসঙ্গীতের এই আয়োজন এখন পর্যটকের কাছেও হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র। গুইঝোর প্রাকৃতিক সৌন্দর্য আর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরতেই মৌসুমী এই কনসার্ট আয়োজন করা হচ্ছে। পাহাড়ের ঢালে কৃষিজমি, চারপাশে অন্ধকার উপত্যকা, আর সেই নৈসর্গিক পরিবেশেই প্রতিধ্বনিত হয় লোকগান। প্রকৃতিকে মঞ্চ আর ঐতিহ্যকে সুরে রূপ দিয়ে গুইঝো যেন তৈরি করেছে কনসার্টের এক নতুন সংজ্ঞা। ইমতিয়াজ আহমেদ, RTV। স্পেনের ক্যাসেলন প্রদেশে ভয়াবহ দাবানলে পুড়ছে বিস্তীর্ণ এলাকা। পুড়ে গেছে প্রায় 684 হেক্টর এলাকা। আগুনের বিস্তার ঠেকাতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কাতি শহরের প্রায় 700 বাসিন্দাকে। স্থানীয় সময় রোববার বিকেলে জরুরি সতর্কবার্তা পাওয়ার পর বাসিন্দাদের পাশের শেরত শহরে নেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 300 দমকল কর্মী। মোতায়েন করা হয়েছে 19টি উড়োজাহাজ ও 50টি স্থলযান। দুর্গম ভূখণ্ড ও পরিবর্তনশীল আবহাওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। অনিয়মিত অভিবাসন নিয়ে ইতালির সঙ্গে বিরোধের জেরে ইতালি থেকে আসা যাত্রীদের ওপর সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করেছে স্পেন। নিয়ন্ত্রণ শুরুর প্রথম দিনেই দেশটির 6টি বড় বিমানবন্দরে প্রায় 200 যাত্রীর তল্লাশি করা হয়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতালি থেকে আসা 12টি ফ্লাইটের 199 জন যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, বিলবাও, আলিকান্তে ও ভ্যালেন্সিয়া বিমানবন্দরে এসব তল্লাশি চালানো হয়। স্পেন জানিয়েছে, ইতালি থেকে বিমান ও জাহাজে আসা যাত্রীদের ওপর এই সীমান্ত নিয়ন্ত্রণ 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এর আগে 1 আগস্ট স্পেনের সঙ্গে শেনজেনের অবাধ চলাচল ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত করে ইতালি। তবে ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঝুঁকি কেটে গেলে দ্রুতই নিয়ন্ত্রণ তুলে নেওয়া হতে পারে। ইরানের নতুন শর্তে আবারও অস্থির বিশ্ব জ্বালানি বাজার। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধরনের ছাড় না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না বলে জানিয়েছে তেহরান। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 1% বেশি। বাংলাদেশ সময় সোমবার সকাল 8:30টায় প্রতি ব্যারেল ব্রেন্টের দাম ছিল $83.77। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের তুলনায় জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 16%। হরমুজ প্রণালী ও উপসাগরের নিরাপত্তা নিশ্চিতে কৌশলগত কর্মপরিকল্পনার কাঠামো অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানায়, কোনো আপত্তি ছাড়াই পরিকল্পনাটি অনুমোদিত হয়। এর আগে 28 ফেব্রুয়ারি হরমুজে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের চলাচল বন্ধ করে ইরান। এদিকে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচলের জন্য নতুন রুট নির্ধারণে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও ওমান। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। রোববার মন্ত্রিসভার বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সত্যিকার অর্থে হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত 15 দফা পরিকল্পনাও প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। জানান, হামাসকে নিরস্ত্র করার পাশাপাশি ইসরায়েলি সেনা ও নাগরিকদের জন্য হুমকি মোকাবেলায় সামরিক অভিযান অব্যাহত থাকবে। এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দক্ষিণ আফ্রিকায় জ্যেষ্ঠ গোয়েন্দা পুলিশ ফ্রান্স মাথিপাকে হত্যার অভিযোগ উঠেছে দেশটির স্পেশাল ফোর্সের সদস্যদের বিরুদ্ধে। 2023 সালের আগস্টে গাড়ি চালানোর সময় গুলি করে হত্যা করা হয় তাকে। বিবিসির হাতে আসা পুলিশ ও আদালতের নথিতে বলা হয়েছে, হত্যার আগে মাথিপাকে অনুসরণ করা গাড়িটি স্পেশাল ফোর্সের একটি ফ্রন্ট কোম্পানির নামে নিবন্ধিত ছিল। ওই গাড়িতে থাকা এক সেনা কর্মকর্তাকেও ঘটনাস্থলে দেখা যায় বলে দাবি পুলিশের। এর আগে স্পেশাল ফোর্সের বিরুদ্ধে এক ইথিওপীয় নাগরিককে অপহরণ ও হত্যার অভিযোগ তদন্ত করছিলেন মাথিপা। হত্যার ঘটনায় 8 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তারা সবাই তা অস্বীকার করেছেন। দুর্ঘটনার 3 বছর পেরিয়ে গেলেও এখনও বিচার শুরু হয়নি। থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলার ঘটনায় অভিযুক্ত কিশোর আগে থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহারে আগ্রহী ছিল।
ব্যাংককের বাইরে শুক্রবারের হামলায় 14 বছর বয়সী ওই কিশোর প্রথমে বাড়িতে তার দাদা দাদিকে গুলি করে হত্যা করে, পরে স্কুলে গিয়ে আরও 6 জনকে হত্যা করে এবং শেষ পর্যন্ত নিজেও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পুলিশ জানায় অভিযুক্ত কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আগ্নেয়াস্ত্র চালানোর কৌশল শিখেছিল। গত বছর শিক্ষক তার কাছ থেকে একটি এয়ার গানও জব্দ করে। এছাড়া অনলাইনে সহিংস কন্টেন্ট দেখার তথ্যও পেয়েছে পুলিশ। প্রাদেশিক পুলিশের উপকমিশনার বলেন, গত 1 থেকে 2 বছর ধরে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়ে কিশোরটির আগ্রহ তৈরি হয়েছিল। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে আরও 50,000-এর বেশি সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়া এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। নতুন সেনাদের রাশিয়ার বিভিন্ন এলাকায় মোতায়েন করা হবে। তিনি আরও বলেন, ইউক্রেনে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এর আগে 2024 সালে রাশিয়ায় প্রায় 14,000 উত্তর কোরীয় সেনা পাঠানোর অভিযোগ উঠেছিল। সম্প্রতি আরও ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর তথ্যও জানিয়েছে ইউক্রেন। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হালি শহরে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলার ঘটনায় সৃষ্টি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। রোববার বীজপুরে পুলিশি হেফাজতে নিহত তৃণমূল কর্মী বিরজু কেউটের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তার গাড়িবহর লক্ষ্য করে ইটপাথর, জুতা ও কাদা ছোঁড়া হয়। এ সময় জয় শ্রীরাম ও চোর চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। মমতা অভিযোগ করেন, বিজেপির সন্ত্রাসের কারণেই তাকে আটকানোর চেষ্টা হয়েছে। তৃণমূল ঘটনাটিকে হত্যার চক্রান্ত বললেও বিজেপির দাবি স্থানীয়দের জনরোষের মুখে পড়েছেন তিনি। বিরজু কেউটের পুলিশি হেফাজতে মৃত্যুকে ঘিরে শুরু হওয়া উত্তেজনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।